নমস্কার বন্ধুরা, গত কয়েকদিনের ভিডিওতে তোমরা এত পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছো যে আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও করতে বাধ্য হলাম। তোমাদের এই ভালোবাসাটাই তো আমার চাই গো। তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুবর্ণলতা গল্পের 16তম পর্ব। গল্প পাঠে আমি রত্না। আর হ্যাঁ, আমার গলার অবস্থা খুবই খারাপ। যদি ভুল ত্রুটি কিছু উচ্চারণ করে থাকি বা কিছু ভুলভাল বলে থাকি বা যদি কোনো শব্দ পরিষ্কার না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও, কেমন? কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের থেকে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তঃপুরে এসে ঢুকতো তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রপত্রিকা এসে ঢুকতও তো। চলতি সাহিত্যের ওই খবরটা কি সে রাখতো? ওই যোগানদার নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনতো? সুবর্ণের আবার নির্দেশ? সুবর্ণ আবার নির্দেশ করতে যাবে কাকে? তা ছিল একজন যে নাকি সুবর্ণের নির্দেশ মানতে পেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধার কেউ ধারত না, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হারতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরত দুলো। সুশীলার কোনো এক দূরসম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে বই জোগাবার ভার নিয়েছিল সে। কেন নিয়েছিল কে জানে? হয়তো তার খ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশি করতে সাধ হতো তার। তাছাড়া মেজমামির উপরে অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথাও কোনখানে তারা ছিল সমগোত্র। এ বাড়ির মেজ বউ যে একটু খ্যাপাটে এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনতো দুলোই জানে। সুবর্ণ প্রশ্ন করলে বলতো মল্লিকবাবুর বাড়ি থেকে আনে। মল্লিকবাবু যে সকল বই কেনে গো, টাকার তো অধিবিধি নেই ওনার। আর বলে দুলোরে, লক্ষ্মী সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে এই দুলো লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয় পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল সে কথা বোধ করি দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অগাধ গতিবিধি। দুলো যথেষ্ট বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ, চুরি করে নয় তো। যে সন্দেহে ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্ন। বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জানিস না, বই চাইলে রাগ করে না? দুলোকে কেউ কখনো তুমি করে না, সুবর্ণও করল না। বলল, তুই তো পড়িস না, ওরা রাগ করে না? দুলো মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে কি বলো? যারা বই পড়তে ভালোবাসে মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরোই। বলে মেয়ে ছেলেরা যতদিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দেশে দুঃখ ঘুচবে না। ওনার বাড়ির সবাই তো ক অক্ষর গো মাংস। বলে তুই একটা আমার ভক্ত জুটলি, তাও মুখ্য। আমার কপালে এই, আমি যদি পড়তে ভালোবাসতাম মল্লিকবাবু বোধ হয় আলমারি শুদ্ধ সব বই দিয়েই দিত আমায়। আচ্ছা মেজমামি, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথা আর কি বলেন তোর মল্লিকবাবু? কত বলে, এক গাদা লোক আসে আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণ স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস, মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামিটিকে দেখছি একই জাতের পাগল। তারপর আবার বলে বসতো, মল্লিকবাবু ঠিক তোমার মতো কথা বলে। তোমাকে যদি দেখতে পেত নির্ঘাত খুব ভালোবাসতো। দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, দূর বোকা ছেলে, বলতে নেই ও কথা। খবরদার আরও কথা কখনো মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলেছিল কি না সেদিনকে? কি বলেছিল?
বলেছিল মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখে আহ্লাদ হয়। তোর মেজমামিকে আমার দেখতে ইচ্ছে করে দুলো। চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ, কিন্তু থামাতে পারতো না নিজের ভিতরের দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণরই কি ইচ্ছে করে না বই ভর্তি আলমারি সাজানো সেই স্বর্গীয় ঘরটাকে আর সে ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতা রূপে কল্পনা করে রেখেছে। তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতা, সরস্বতীকে আরোহণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই তো সে। সংসারে এই সব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বারুজ্জে, বিপিন পাল, এদের সঙ্গে নাকি চেনা জানা আছে তার। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দুচক্ষের বীজ দেখে, নাকি রাত দিন বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য, আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এই রকম? একখানা পত্রিকায় প্রবন্ধ পড়েছিল সুবর্ণ ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের উপর পাঁকে পাঁকে এঁটে বসে, চোখে ধরা পড়ে না, এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে। সে চাপ ক্রমশ বজ্রকঠিন হয়ে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেছনে বাইরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকাংশ শিকড়ের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আর একটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতি মিল খুঁজে পাচ্ছিল। ঠুক ঠুক করে জানলার টোকা পড়ল। উৎফুল্ল মুখে উঠে বসল সুবর্ণ। আবার বই। দুলোর ওপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণের এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানলায় টোকা, এটা বই আনার সংকেত। একতলার একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলার বিশ্রাম লয় হিসাবে। এখান থেকে এই পদ্ধতিটায় কাজ সহজ হয়। দুলো জানলায় টোকা দেয়, সুবর্ণ জানলা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নভেল সরবরাহ করেছে, দেখলে দুলোকে পাশ পেরে কাটবে না এ বাড়ির গিন্নি আর তার ছেলেরা? এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদবালাইয়ের ঘর। সিঁড়ির ওপর চিলে কোঠা তো নেই, তাই এই প্রায় পাতাল ঘর। ভিতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একমাত্র দরজা, আর পিছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানলা। আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত। এই জানলা দিয়ে সরু যে দুটো আলোকরেখা ঘরে প্রবেশ করে, সেটা হচ্ছে সুবর্ণের আলোকবর্তিতা। ওইটুকু সম্বল করে যে পড়তে পারে সে বোধ করি সুবর্ণ বলেই। একদা ভাড়াঘর থেকে একটা নড়বড়ে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল। সেটাই সুবর্ণের রাজসজ্জা। এ ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণের এই মৌতাত্ত্বীয় চাই। বন্ধুরা, আজ আর পড়তে পারছি না, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো হয়তো। তাও চেষ্টা করলাম কিছুটা পড়ে দেওয়ার। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, সাথে সাথে কমেন্ট করো, আর ভুল ত্রুটি কিছু বলে থাকলে অবশ্যই আমাকে শুধরে দিও, কেমন? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল, আগামী দিন। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না। নমস্কার।